ঋতব্রত বাবু বলছেন আমি ভালো তৃণমূল। বিধানসভাতে ঋতব্রত বাবু আমাদের শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির মুখ্যমন্ত্রী তানার পেছন পেছন যাচ্ছেন, তানার ইশারাতেই আবার বাড়িতে যাচ্ছে। আরে একই শুনছি আমরা, রত্না দেবনাথ অর্থাৎ পানিহাটির বিধায়িকা অভয়ার মা, তানার স্বামী নাকি মন্দিরে গিয়ে মন্দিরের যে কর্মকর্তা আছে তাকে বলছেন যে এই প্রণামীর বাক্স আছে সেই প্রণামীর বাক্স তুলে আনার কথা বলেছে। একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, চাবি বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, এখানে চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। দেখুন, এই বিষয়ে কিন্তু একটা কল রেকর্ড এখন ভীষণ ভাইরাল হচ্ছে, যেখানে ওই মন্দিরের যে দেখভাল করে তার সঙ্গে একজন কার কথাবার্তা হচ্ছিল, সেই কল রেকর্ডটা ভীষণ ভাইরাল হয়েছে। আর এটার কিন্তু পানিহাটির যে বিধায়িকা অর্থাৎ কাকিমা কিন্তু অস্বীকার বলছে। তিনি বলেছেন যে আমার যদি টাকার লোভ থাকতো তাহলে আমি মমতা ব্যানার্জির কাছে যেতাম, মমতা ব্যানার্জি আমাকে কোটি টাকা অফার করেছে, আমি বিজেপি জয়েন করতাম না। দেখুন একটুখানি। অর্থলোভ আমার যদি থাকতো তাহলে আমার বিজেপির পতাকাই ধরতে হতো না। মমতা কোটি টাকা আমাকে অফার করেছিলেন। মন্দিরের অর্থ মন্দিরের উন্নয়নের জন্য ব্যবহার হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মন্দিরের টাকা সরকারি সংস্থার নজরদারিতে একটি ট্রাস্টির জমা রাখা হবে এবং পুরোহিত সেই ট্রাস্টের অংশ হবেন মাত্র। মন্দিরের পুরোহিতের গাত্রদাহের কারণ সে এবং তার তৃণমূলের বাবারা বিগত দিনের মতো আর টাকার ভাগ বসাতে পারে না। কাকিমা এখানে আরো বলছেন যে আমরা মন্দিরের টাকা মন্দিরের কাজে ব্যবহার হবে, আমরা সেই টাকাটা শুধুমাত্র সরকারি নজরদারিতে রেখে দিয়েছি। কারণ বিগত দিনে এই তৃণমূলের নেতা কেতারা নাকি এই মন্দিরের টাকা সেটাকে ওইখান থেকে ভাগ নিত। মানে ভাবতে পারছো বন্ধুরা? কিন্তু এটা যে কতটা সত্য তা সেটাও কিন্তু বুঝতে পারছি না, কারণ কাকিমার যেই কথাগুলো বলছে না, এগুলো সমস্ত কিছু ভালো করে দেখুন। মানে সে স্ক্রিপ্টেড বলে না, লেখা আছে, শুধু রিডিং পড়ছে। একটুখানি দেখুন, ভালো করে কথাটা শুনুন। টাকার বাড়িতে আনার দাবি কেমন যেন রিডিং পড়ছে কাকিমা, আর যেরকম গেংড়ে গেংড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? দেখুন, এই কল রেকর্ডটা যে কতটা সত্য সেটা কিন্তু এখনো যাচাই হয়নি, কিন্তু এই যে কথার ভিতরে মানে মন্দিরের যিনি দেখভাল করেন তিনি কিন্তু এটা বলেছে যে শেখর দেবনাথ অর্থাৎ রত্না দেবনাথের স্বামী, তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে এই প্রণামীর বাক্স আমি অমুক দিন এসে তুলে নিয়ে যাবো। সে কথাটা এখানে কথা হয়েছে, একটুখানি শুনুন আপনারা, একটুখানি শুনুন। চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে? এটা সঞ্জয়, ওনার স্বামী শেখর দেবনাথ। না, হ্যাঁ, শেখর দেবনাথ। দেখুন, একটা কথা এখানে আমি বলছি যে এই যে বিষয়টা যদি পুরোপুরি মানে সত্য প্রমাণ হয় তাহলে কিন্তু কাকিমার মান সম্মানের সঙ্গে এটা কিন্তু বিরাট জড়িয়ে আছে। হ্যাঁ, সত্যি কথা। কারণ একটা সময় আমি তোমাদেরকে একটুখানি বলি, যখন অভয়ার সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছিল তখন কিন্তু পুরো রাজ্যের মানুষ তার মায়ের পাশে ছিল। হ্যাঁ, সত্যি কথা। যত মেয়েরা আছে, যত যুবক ছেলেরা আছে, সকলে তার নিজেদের কাকিমা মানে নিজের একটা ভালোবাসা মা মনে করে তাদের পাশে ছিলেন। এবং আরো রাজ্যের অনেক তাদের যত বয়স্ক আমাদের কাকা কাকি যত যা আছে সবাই ছিলেন। কিন্তু তিনি যখন বিজেপি জয়েন করে নিয়েছিলেন তখন কিন্তু অনেকেই তার থেকে সরে গেছে। এবং এই পরে যদি এইরকম একটা ঘটনার খবর শোনা যায় তাহলে কিন্তু আরো মানুষ পাশ থেকে সরে যাবে। তাই কাকিমা, আপনাকে কিন্তু সেই সময় অনেক মানুষই, রাজ্যের প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসতো, আপনার পাশে দাঁড়িয়েছিল। সেই দূর সময়ে আপনার পাশে সমস্ত রাজ্যের মানুষ ছিল। কিন্তু আর এই ধরনের জিনিস যদি আপনার থেকে সত্য প্রমাণ হয় এইসব জিনিসের ভিতরে, তাহলে কিন্তু আপনার একেবারে মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি মেয়েকেও হারিয়েছেন, কিন্তু দিনের পর দিন দেখবেন আপনি যদি এই ধরনের কথা যদি আপনার সত্যি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার সম্মানটুকু হারিয়ে ফেলবেন। সত্যি কথা। আপনি এখন তো এটা বলছেন যে এই সরকার বলেছিল যে 7 দিনের ভেতরে আমার মেয়ের বিচার দেবে। একটুখানি বলুন, আপনি নিজেই মুখে বলেছেন, শুনুন একটুখানি। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। বলেছেন আপনি যে 7 দিনের ভেতর বিচার পাওয়া, বলেছেন বিচার আপনি এখনো, এই সরকার সব কথা রেখেছে কিন্তু আমার মেয়ের বিচার এখনো আমি পাইনি। কাকিমা, এই সরকার আপনার ভোটের জেতার আগে বলেছিলেন যে আমরা ধর্ষকদেরকে সকালে ধরবো, সন্ধ্যের ভেতরে তাদেরকে খবর খারাপ করবো। কিন্তু আপনার মেয়ের অনেক আসামি কিন্তু এখন জেলে আছে, যাদেরকে 2-1জনকে ধরাও হয়েছে, যারা জেলে আছে। তাদের তাহলে খবরটা খারাপ হচ্ছে না কেন? তারা তো আপনার সামনেই আছে, একেবারে খালাস হবে না সন্ধ্যের ভিতরে। রাজ্যে কিন্তু এই মুহূর্তে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে 21শে জুলাই তৃণমূলের যে শহীদ দিবস হিসেবে যেটা পালন করেন মমতা ব্যানার্জি, যে 21শে জুলাই, সেটা নিয়ে এখন রাজ্যে ভীষণ একটা হরতাল চল। কেমন হরতাল জানেন তো? দেখুন, রাজ্যে তো এখন তৃণমূলের ভালো তৃণমূল আর মমতার তৃণমূল এখন দুটো আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন মমতা ব্যানার্জি যে
21শে জুলাইটা পালন করে শহীদ দিবস, সেইটা করার জন্য তারা পুলিশকে নোটিশ দিয়েছে পারমিশন কোথায় দেওয়া হবে। কিন্তু এখানে কুণাল ঘোষ তিনি চলে গেছিলেন ডেকোটা নিয়ে, ফিতে নিয়ে মাপতে গেছেন সেখানে। এবার এই বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রীর ভালো লাগেনি। মুখ্যমন্ত্রী বা তার এই বিষয়টার উপরে এফআইআর করে কুণাল ঘোষ বা তার সাথে আরো অনেকে ছিল তাদের নামে এফআইআর করা হয়েছে। এখন এটা নিয়ে কুণাল ঘোষ বলছে, মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে ওই জায়গায় করা হবে না, তোমরা ব্রিগেডে চলে যাও। কিন্তু কুণাল ঘোষ বলছেন কি যে এখন বর্ষাকাল, ব্রিগেডে খুবই সমস্যা হবে, কারণ 2011 সালে একবার ব্রিগেডে শহীদ দিবস পালন করা হয়েছিল মতো, সেবারে ভীষণ বর্ষাতে এরকম অবস্থা বহুত খারাপ গেছিল। তাই বলছে যে এবারও বর্ষা হচ্ছে, আমরা যদি ব্রিগেডে যাই ভীষণ একটা সমস্যা হতে পারে। দেখুন একটুখানি। আমরা তো ব্রিগেডেই করতে চাই, তো ব্রিগেডটা দিক, কিন্তু ব্রিগেডের সমস্যাটা হচ্ছে এই যে ভরা বর্ষা, যেটা আমাদের 2011 সালেও একটা বিরাট প্রবলেম হয়েছিল। জল কাদা এমন থাকে মানুষ দাঁড়াবার অবস্থা থাকে না, ফলে জোর করে ব্রিগেড বললে তো হবে না। সেটা দেখেছেন কুণাল ঘোষ এটা কিন্তু বলছে যে ব্রিগেডে গেলে বর্ষাতে খুব সমস্যা হবে, এবং সেখানে মাপার ছবিটাও তোমরা একটুখানি দেখুন যে মাপতে গেছিল যেখানে। দেখেছেন এখানে দেখুন যে কুণাল ঘোষ এবং তার অন্য সহকর্মী নিয়ে ডেকোটন নিয়ে সেখানে মাপতে গেছিলেন। কারণ যেহেতু এখনো মনে করি যে, আমিও মনে করি যে তৃণমূলের কিন্তু এখনো অনেক ভালোবাসার মানুষ আছে, অনেক জনগণ আছে এখনো তৃণমূলের পাশে, তারা আসবে, তারা ওই জন্য আগে থেকে ঠিকঠাক করছিল যে কোথায় কতটা কেমন করতে হবে, তার জন্য এফআইআর করা হয়েছে কুণাল ঘোষ বা তার সাথে অনেক আরো ছিল তাদেরকেও করা হয়েছে। মমতা ব্যানার্জি যে শহীদ দিবসটা পালন করেন সেই হিসেবে যে মমতা ব্যানার্জি এখন পাশে যারা আছেন তারা কিন্তু তার প্রস্তুতি নিচ্ছে। এখন উপাসনার কথা কিন্তু তোমরা অনেক দিনে শুনেছো। এই উপাসনা তৃণমূলের নেত্রী খুবই সুন্দর কথাবার্তা বলেন উপাসনা, তিনি কিন্তু 21শে জুলাইয়ের একটা প্রস্তুতি নিচ্ছেন। একটুখানি দেখুন একটুখানি। আপনাদের বলার আওয়াজ শুনে তো ইতিমধ্যেই অনেকে ভয় পেয়ে যাবে, বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, কারা যেন আমাদের সামনে এসে এই কথা বলেছিল যে তৃণমূল কংগ্রেসকে নাকি কোথাও দেখা যাচ্ছে না। তিনি কিন্তু 21শে জুলাইয়ের একটা প্রস্তুতি নিচ্ছেন, সেখানে বলছেন যে মানে জয় বাংলা বা ওরকম ধরনের অনেক কথাবার্তা বলছেন। কিন্তু এখানে প্রশ্ন একটাই, ঋতব্রত বাবু কিন্তু বলছেন যে আমরাও কিন্তু মানে ভালো তৃণমূল, আমরাই করবো 21শে জুলাই। তারাও কিন্তু পুলিশের থেকে পারমিশন চাইছে, ঠিক আছে? এখানে দেখুন ঋতব্রত বাবু বলছেন আমরাই তো তৃণমূল। দেখুন প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে আমাদের এনডব্লিউসির মেম্বার। দেখেছেন ঋতব্রত বাবু কিন্তু বলছেন যে আমরাই তৃণমূল, কিন্তু পাল্টা জবাবে উপাসনা কি বলছে শুনুন। তাদের যদি ক্ষমতা থাকে 100 জনকে রাস্তায় নামিয়ে তার পরবর্তীতে হাঁটিয়ে দেখাক, তারপরে দেখবো যে কোন তৃণমূল কংগ্রেসের বড় মাইকালাল তারা এসছে। একদম সোজা কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে 1 ঘন্টার নোটিশে যত সংখ্যক ভিড় আজকের দিনে হবে, সেই জায়গাটা ওরা 10 দিনের নোটিশ নিয়ে ভিড় করে দেখাক, তাও বলবো। তারপরে না হয় শুনবো যে তারা কতটা তৃণমূল কংগ্রেস, সেই জিনিসটা না হয় দেখবো আমরা সকল কর্মীরা। হ্যাঁ, উপাসনা বলছেন যে মমতার এক ডাকে কিন্তু এখনো মানুষ ভরে যাবে। হ্যাঁ, এটা আমিও মনে করি যে মমতা ব্যানার্জি এখনো অনেক ভালোবাসার মানুষ আছেন যারা ডাকে এখনো মমতা ব্যানার্জি ডাকলে যাবে। এখানে ঋতব্রত বাবু তিনি কিন্তু বুঝতেই পারছেন না যে তৃণমূল আপনারা নন, তৃণমূল শুধুমাত্র মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যদি সিম্বল আপনারা নিয়েও নেয়, মমতা ব্যানার্জি যদি অন্য সিম্বলও করে, সেটাও কিন্তু মমতা ব্যানার্জিরই। তৃণমূল আরে আপনি তৃণমূল নিন আর তৃণমূলের সিম্বল নিন ঋতব্রত বাবু, আপনাকে কেউ চেনে না, রাজ্যের মানুষ একজনকেই চেনে, তিনি হচ্ছে মমতা ব্যানার্জি। তাই তো আপনাকে উপাসনা এই কথাটা বলছেন যে আপনি মাত্র চাইলে 100 জন মানুষকে আপনি হাঁটিয়ে দেখান, আপনি বলছেন 21শে জুলাই করবেন। অথচ ঋতব্রত বাবু বলছেন আমি তৃণমূল। এদিকে একটা ভিডিও দেখুন একটু পার্লামেন্টে, যে ঋতব্রত বাবু কার পেছনে হাঁট আর কার কথা ইশারায় নাচছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন কি দেখেছেন তো, ঋতব্রত বাবু বলছেন আমি ভালো তৃণমূল। বিধানসভাতে ঋতব্রত বাবু আমাদের শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির মুখ্যমন্ত্রী তানার পেছন যাচ্ছেন, তানার ইশারাতেই আবার বাড়িতে যাচ্ছে। এই ঋতব্রত বাবু বলছেন আমি কিন্তু মেন তৃণমূল, আমি ভালো তৃণমূল। এদিকে তলে তলে বিজেপির সাথে চলছেন। কারণ কি জানো তো, কারণ এত ঘাপলা আছে ভাই, এদেরকে ধরতে পারলে না তিহার জেল ছাড়া কিছুই হবে না। কিন্তু এখন ওর ভেতরে কেন যাচ্ছে এগুলো, এই যে নেতাগুলো মানে ঋতব্রত বাবু নেতাগুলো, এগুলো একটু দাপুটে ছিল তো, এদেরকে চায়। কারণ বিধায়ক এমনিও বিজেপির চায় না, বিজেপির কিন্তু এই মুহূর্তে বিধায়ক বলে কারোর চায় না, তৃণমূলের বিধায়কদের বিজেপি এখন চায় না, এখন বিজেপির চায় তৃণমূলের সাংসদ যারা আছে অর্থাৎ এমপি যারা আছে। কিন্তু ঋতব্রত বাবুকে একটু পাশে রাখলে অনেক কাজ মিটবে। কারণ এই যে ভালো তৃণমূল হয়ে যে 60-62টা এমএলএ নিয়ে রেখেছেন, এটা তো বিজেপিরই, শুধু ঋতব্রত বাবু লিড করছেন। কিন্তু ঋতব্রত বাবু তো আবার শুভেন্দুর কথা শুনে লিড করছেন, তাই না? তাই এমএলএ চায় না বিজেপিকে, বিজেপির চাই হচ্ছে এমপি। যাক, ধন্যবাদ তোমাদের সবাইকেই, অনেকে অনেক কিছু বোঝেন, কিন্তু ভালো থাকবেন সবাই।